আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের 39 থেকে 41 পৃষ্ঠার অনুশীলনীর যেই প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, এখানে প্রথমে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে, তারপর বর্ণনামূলক 2টা, এরপর কয়েকটা বহু নির্বাচনী, এরপর নিচে তোমাদেরকে দেয়া আছে হলো 4টা সৃজনশীল। এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমাদের আগের ভিডিওটিতে শাহিদুল কমেন্ট করেছে, খুব ভালো করে বুঝিয়েছেন, ভালো লাগলো, থ্যাংক ইউ শাহিদুল। প্রথমে চলো আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তরগুলো দেখে নিই। কয়ের কোয়েশ্চেনটা হলো 1 নাম্বারটা, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন? এর আনসার আমরা লিখব, শুক্র গ্রহের বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিডের মেঘের উপস্থিতির কারণে সেখানে অ্যাসিড বৃষ্টি হয়। এই মেঘগুলি সালফার ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এরপর দ্বিতীয় কোয়েশ্চেন, সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির অধিক সময় প্রয়োজন হয় কেন? এর অ্যান্সার আমরা লিখব, বৃহস্পতি গ্রহ সূর্যের থেকে অনেক দূরে অবস্থিত, এই কারণে তার কক্ষপথের পরিধি অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে বেশি সময় লাগে। এছাড়া বৃহস্পতির নিজস্ব গতিও তুলনামূলকভাবে কম। এরপর 3 নম্বর, ট্রপোপস দিয়ে বিমান চলাচল করার কারণ কি? এর অ্যান্সারে আমরা লিখব, ট্রপোপস হলো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। এই অঞ্চলে বাতাসের প্রবাহ সাধারণত স্থিতিশীল থাকে এবং মেঘের উপস্থিতি কম থাকে, এই কারণে বিমান চলাচলের জন্য এটি আদর্শ। এছাড়াও ট্রপোপসের উচ্চতা বেশি হওয়ায় সেখানে বাতাসের ঘনত্ব কম থাকে, যা বিমানের জ্বালানি খরচ কমাতে সাহায্য করে। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো, ওজোন স্তরের তাপমাত্রা অধিক হওয়ার কারণ কি? এর আনসার আমরা লিখব, ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত এবং এটি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এই রশ্মি শোষণের ফলে তাপ উৎপন্ন হয়, যা ওজোন স্তরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এরপর বর্ণনামূলক প্রশ্ন আছে 2টা। 1 নম্বর, আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রমকালে বার ও তারিখের পরিবর্তন হয় কেন? ব্যাখ্যা করো। এর আনসারে আমরা লিখব হলো, এই যে এটুকু, আন্তর্জাতিক তারিখ রেখা হলো একটি কাল্পনিক রেখা যা প্রায় 180 ডিগ্রি দাগিমা রেখা বরাবর উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। এই রেখা অতিক্রম করার সময় বার ও তারিখের পরিবর্তন হয়, কারণ এটি সময় অঞ্চলের সীমানা নির্ধারণ করে। যখন কেউ পশ্চিম থেকে পূর্বে এবং এই রেখা অতিক্রম করে তখন তাকে একদিন যোগ করতে হয়, আর যখন পূর্ব থেকে পশ্চিমে অতিক্রম করে তখন একদিন বিয়োগ করতে হয়। এর কারণ হলো পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের পার্থক্য বজায় রাখা। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, কোন স্থান নির্ণয়ের ক্ষেত্রে কোন কাল্পনিক রেখা অধিক গুরুত্বপূর্ণ? এর আনসারে আমরা লিখব, কোন স্থান নির্ণয়ের ক্ষেত্রে অক্ষাংশ অর্থাৎ ল্যাটিটিউড এবং দ্রাঘিমাংশ অর্থাৎ লঞ্জিটিউড উভয় কাল্পনিক রেখাই গুরুত্বপূর্ণ, তবে অক্ষাংশ বেশি গুরুত্বপূর্ণ। অক্ষাংশ একটি স্থানের উত্তর দক্ষিণ অবস্থান নির্দেশ করে এবং দ্রাঘিমাংশ পূর্ব পশ্চিম অবস্থান নির্দেশ করে। অক্ষাংশের মাধ্যমে কোনো স্থানের তাপমাত্রা, জলবায়ু এবং ঋতু সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর বহু নির্বাচনী প্রশ্ন আছে কয়েকটা। 1 নম্বর, ইউরেনাসের উপগ্রহ কোনটি? এটা হবে খ এরিয়েল। 2 নম্বর, শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে? এটা হবে খ হাইড্রোজেন ও হিলিয়াম। তারপর 3 নম্বর, পৃথিবী উপবৃত্তাকার পথে পরিক্রমণ করার কারণে গ 1 ও 3 অর্থাৎ বিভিন্ন ঋতুর আবির্ভাব হয় এবং দিবারাত্রির দৈর্ঘ্যের তারতম্য ঘটে। এরপর এখানে যে উদ্দীপকটা আছে সেটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এটা অনুযায়ী 4 নং কোয়েশ্চেন হলো, অর্পিতার দেখা গ্রহটির নাম কি? এটা হলো শুক্র। এরপর 5 নম্বর, পৃথিবীর সাথে উক্ত গ্রহের কোন বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে? এটা হলো খ গ্রহটিতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। এখানে যে উদ্দীপকটা ছিল সেটা ছিল হলো, অর্পিতা প্রতিদিন খুব ভোরে পড়তে বসে। একদিন সে লক্ষ্য করে পূর্ব দিকের আকাশে ভোরবেলাতেও একটি তারা দেখা যাচ্ছে। অর্পিতা বুঝতে পারে যে সে একটি গ্রহ দেখছে, তো এটা হলো শুক্র গ্রহ। এরপর দেখো, এই যে একটা বক্স, এটা খুব ভালোভাবে তোমরা দেখবে। এইটা অনুযায়ী কয়ের কোয়েশ্চেনটা হলো, মেরুরেখা কাকে বলে? এর আনসার আমরা লিখব হলো, পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে মেরুরেখা বলে। এরপর 2 নম্বর কোয়েশ্চেন, সৌর কলঙ্ক কি? ব্যাখ্যা করো। এর আনসার আমরা লিখব, সূর্যের পৃষ্ঠে মাঝে মাঝে কালো রঙের দাগ দেখা যায়, এগুলিকেই সৌর কলঙ্ক বলে। সৌর কলঙ্ক আসলে সূর্যের চুম্বকীয় কার্যকলাপের কারণে সৃষ্ট তুলনামূলক শীতল অঞ্চল। এরপর গ নং কোয়েশ্চেনটা হলো, ছকের এ চিহ্নিত স্থানটির স্থানীয় সময় সকাল 7টা হলে বি চিহ্নিত স্থানটির স্থানীয় সময় কত হবে? এর আনসারে এই যে তোমরা একটু খুব ভালোভাবে এগুলো দেখো, এটা অনুযায়ী এখন আমরা অ্যান্সারটা করব।
এই যে দেখো এখানে আমরা লিখব এই স্থানে যখন সকাল 7টা তখন বি স্থানের সময় কত হবে তা বের করতে হলে উভয় স্থানের দ্রাঘিমাংশের পার্থক্য আমাদের জানতে হবে, অর্থাৎ এই দুইটার দ্রাঘিমাংশের পার্থক্যটা জানতে হবে। তাহলে এর দ্রাঘিমা কিন্তু 105 ডিগ্রি পশ্চিম এখানে আমাদের দেওয়া আছে, এই যে 105 ডিগ্রি পশ্চিম এখানে দেওয়া আছে। তারপর বি এর দ্রাঘিমা 56 ডিগ্রি পশ্চিম দেওয়া আছে, সুতরাং দ্রাঘিমাংশের পার্থক্যটা কত হলো? 105 থেকে 56 বিয়োগ দিলে হবে 49 ডিগ্রি। আমরা জানি হলো 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় হলো 4 মিনিট। তার মানে 49 ডিগ্রির জন্য কত হবে? 196 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 16 মিনিট। যেহেতু বি স্থানটি এই স্থান থেকে পশ্চিমে অবস্থিত, তাই বি স্থানের সময় এই স্থানের সময় থেকে পিছিয়ে থাকবে, সুতরাং বি চিহ্নিত স্থানের স্থানীয় সময় হবে সকাল 7টা থেকে। এখন আমরা 3 ঘন্টা 16 মিনিট বিয়োগ দিব, তাহলে হবে রাত 3টা 44 মিনিট। এর পরবর্তীতে ঘ নং কোয়েশ্চেনটা হলো উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য কি একই রূপ হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো। এর অ্যান্সার আমরা লিখব 22শে জুন তারিখে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত হয়। যেহেতু এই স্থানটি উত্তর গোলার্ধে এবং বি স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাই উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য একরূপ হবে না। এই স্থানে দিন বড় এবং বি স্থানে হবে রাত বড়। এখানে আমরা কিন্তু ঘ এর উত্তরটা একদম ছোট করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এই গ এবং ঘ নং প্রশ্নের উত্তর কিন্তু অনেক বড় করে দিতে হয়, জানো তোমরা, 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বা পারলে তারও বেশি করে দিতে হয়। এতে করে তোমাকে নাম্বার এখানে বেশি দিবে। আর এটা কিন্তু মুখস্থের কিচ্ছু নেই, তুমি মুখস্থ করে দিলেও তোমাকে নাম্বার বেশি দিবে, বিষয়টা এমন নয়, কখনোই না। তোমরা শুধু এটা বুঝবে, বুঝে নিজের মতো করে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা যতটুকু তোমার লেখার স্পিড আছে ওই অনুযায়ী বাড়িয়ে বাড়িয়ে লিখবে। এটা তুমি নিজের মতো বানিয়ে লিখবে, এটা কিন্তু মুখস্থের কিচ্ছু নেই, জাস্ট মূল জিনিসটা বজায় রেখে এটা বাড়িয়ে বাড়িয়ে লিখবে। এরপর এবার চলো আমরা 2 নং কোয়েশ্চেন দেখি। 2 নং এর ক হলো সৌরদিন কাকে বলে? এর অ্যান্সার আমরা লিখব কোন একটি নির্দিষ্ট স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর আসে তখন থেকে পরবর্তী দিন সূর্য ঠিক সেই স্থানে আসা পর্যন্ত সময়কে সৌরদিন বলে। কয়ের কোয়েশ্চেন অধিবর্ষ কি ব্যাখ্যা করো? এর অ্যান্সারটা হলো এই যে এইটা, যে বছরটি 4 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য এবং যা একই সাথে 100 দিয়ে বিভাজ্য নয় তাকে অধিবর্ষ বলে। অধিবর্ষে 366 দিন হয় এবং ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো ক্যানবেরায় স্থানীয় সময় কয়টায় মাইশা টেলিফোন করেছিল? তোমরা এই যে এটা খুব ভালোভাবে একদম সূক্ষ্মভাবে পড়বে, ওই উদ্দীপকটা অনুযায়ী আমরা কিন্তু এখন এটার আনসারটা করব। সুইডেন এবং ক্যানবেরার মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য হলো 150 প্লাস 15 সমান হলো 165 ডিগ্রি। এই যে দেখো এখানে 150, এই যে এখানে 15, 165 ডিগ্রি। এরপর আমরা জানি 1 ডিগ্রির জন্য পার্থক্য হয় সময় 4 মিনিট, তাইলে 165 ডিগ্রির জন্য পার্থক্য হবে 660 মিনিট, অর্থাৎ এটাকে 60 দিয়ে এখন ভাগ দাও তাহলে হবে 11 ঘন্টা। যেহেতু ক্যানবেরা সুইডেন থেকে পূর্বে অবস্থিত, তাই ক্যানবেরার সময় সুইডেনের সময় থেকে 11 ঘন্টা এগিয়ে থাকবে। সুইডেনে যখন ভোর 6টা তখন ক্যানবেরায় সময় হবে 6টা প্লাস 11টা, তাহলে হবে হলো বিকাল 5টা। 6টার সাথে 11 ঘন্টা তুমি যোগ করো তাহলে হবে বিকাল 5টা। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো মালিহার বেড়াতে যাওয়ার তারিখে দুটি স্থানে কি একই ধরনের ঋতু বিরাজ করবে? উদ্দীপকের আলোকে যুক্তি দাও। এর আনসারে আমরা লিখব যে 25শে সেপ্টেম্বর তারিখে উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। মালিহা 28শে ডিসেম্বর তারিখে সুইডেন উত্তর গোলার্ধে যাবে। 28শে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকবে, সুতরাং মালিহার যাওয়ার তারিখে দুটি স্থানে একই ধরনের ঋতু বিরাজ করবে না। এখানে উপরে যেটা এটা দেওয়ার দরকার নেই। তো এতটুকু তোমাদেরকে জাস্ট বোঝার জন্য দিলাম। তোমরা জানো ঘ নং প্রশ্নের উত্তরগুলো যদি অঙ্ক দিয়ে না হয় তাহলে এগুলো একটু বড় করে দিতে হয়। এই যে এটার মধ্যে অঙ্ক শুধু এতটুকু দিলেই চলবে, কিন্তু এটা দেখো একটু বড় করে নিজের মতো করে বানিয়ে অনেক বড় করে দিতে হবে। আমরা মূল জিনিসটা দিয়ে দিলাম, তোমরা এইটা অনুযায়ী আরও বাড়িয়ে এটাকে লিখবে, 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বানিয়ে বানিয়ে লিখিয়ে দিবে। এরপর দেখো 3 নং কোয়েশ্চেন। এখানে কয়ের কোয়েশ্চেনটা হলো জোয়ার ভাটা কয়টি? এর আনসার আমরা লিখব হলো জোয়ার ভাটা 2টা, অর্থাৎ 2 প্রকার, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। তারপর কয়ের কোয়েশ্চেন হলো কেন্দ্রাতিক শক্তি ব্যাখ্যা করো। এর আনসার আমরা লিখব যখন
কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন তার কেন্দ্রের বিপরীত দিকে একটি বল অনুভব হয় যা বাইরে ছিটকে যেতে চায়। এই বলকে কেন্দ্রাতিক শক্তি বলে। এরপর গ নং কোয়েশ্চেনটা হলো, সমুদ্রের পানিতে উক্ত সময়ে যে প্রতিক্রিয়া হয়েছিল তার কারণ ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখবো হলো, পূর্ণিমার সময় চাঁদ, সূর্য এবং পৃথিবী প্রায় একই সরল রেখায় থাকে। এই কারণে চাঁদের আকর্ষণ শক্তি বেড়ে যায়। একই সাথে কেন্দ্রাতিক শক্তির প্রভাবে সমুদ্রের জল ফুলে ওঠে এবং তীরে প্রচণ্ড বেগে আশ্রে পড়ে। তো এইটা হলো মূল জিনিসটুকু শুধু আমরা লিখে দিয়েছি। তোমরা এটা অনুযায়ী 3 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠায় লিখে দিবে। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর সিনথিয়ার দেখা ঘটনাটির প্রভাব আছে কি বিশ্লেষণ করো। এর অ্যান্সার আমরা লিখব যে সিনথিয়ার দেখা ঘটনাটি হলো জোয়ার ভাটা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নানাভাবে প্রভাব ফেলে। যেমন মৎস্যজীবীরা জোয়ার ভাটার সময় মাছ ধরতে যায়, তারপর বন্দরের জাহাজ চলাচলে জোয়ার ভাটার উপর নির্ভরশীল। এরপর জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং উপকূলীয় অঞ্চলে ভূমিক্ষয়ের কারণ হতে পারে। এরপর 4 নং কোয়েশ্চেনের উত্তরগুলো চলো দেখে নিই। এখানে দেখো, কয়ের কোয়েশ্চেন হলো প্রতিবাদ স্থান কাকে বলে। এর অ্যান্সারে আমরা লিখব, পৃথিবীর এক প্রান্তে অবস্থিত কোনো স্থানের ঠিক বিপরীত স্থানে পৃথিবীর অন্য প্রান্তে অবস্থিত স্থানকে প্রতিপাদ স্থান বলে। এরপর খ নং কোয়েশ্চেন, দিন তারিখ নির্ধারণে আন্তর্জাতিক তারিখ রেখার ভূমিকা বর্ণনা করো। এর অ্যান্সার আমরা লিখব, আন্তর্জাতিক তারিখ রেখা হলো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই রেখা অতিক্রম করার সময় তারিখ পরিবর্তন হয়। যখন কেউ পশ্চিম থেকে পূর্বে এই রেখা অতিক্রম করে তখন একদিন যোগ করতে হয়, এবং যখন কেউ পূর্ব থেকে পশ্চিমে অতিক্রম করে তখন একদিন কমাতে হয়। এরপর গয়ের কোয়েশ্চেন, ছকে উল্লেখিত হুইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকোর স্থানীয় সময়ের পার্থক্য কত হবে তা নির্ণয় করো। তোমরা ভালোভাবে বক্সটা দেখে নাও, এটা অনুযায়ী আমরা এখন নির্ণয় করব। দেখো, হুইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময় হলো 7টা সকালে। মেক্সিকো এবং হুইলিং দ্বীপপুঞ্জের দ্রাঘিমাংশের পার্থক্য হলো 105 + 75 সমান হলো 180 ডিগ্রি। এই যে দেখো, 105-এর সাথে আমরা এখন কি করব, এটার 75 কিন্তু যোগ করব। কেন বলো তো? কারণ এটা হলো পশ্চিমে আছে। যদি অন্য দিকে থাকতো, যেমন পূর্বে বা উত্তরে থাকতো, তাহলে এটা কি করতাম, আমরা এটাকে আমরা বিয়োগ করতাম। কিন্তু এখানে যেহেতু পশ্চিমে, তাই এটাকে আমরা যোগ করব। তাহলে হবে এত। এরপর 1 ডিগ্রির জন্য আমরা জানি 4 মিনিট, তাহলে 180 ডিগ্রির জন্য হবে 720 মিনিট। এবার 720কে তুমি 60 মিনিট দিয়ে ভাগ দাও, তাহলে হবে 12 ঘন্টা। যেহেতু মেক্সিকো হুইলিং দ্বীপপুঞ্জ থেকে পশ্চিমে অবস্থিত, তাই মেক্সিকোর স্থানীয় সময় হুইলিং দ্বীপপুঞ্জের সময় থেকে 12 ঘন্টা কম হবে। তাইলে এটা আমরা বিয়োগ করব। তাহলে 7টা থেকে 12 ঘন্টা বিয়োগ করে তাহলে হবে সন্ধ্যা 7টা, অর্থাৎ এর আগের দিন। এরপর ঘ নং কোয়েশ্চেনের উত্তরটাও দেখি। ঘ নং হলো, উক্ত তারিখে স্থান দুটির দিবারাত্রির দৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ করো। এর অ্যান্সার আমরা লিখব, 22শে জুন তারিখে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। মেক্সিকো উত্তর গোলার্ধে অবস্থিত, তাই এখানে দিন বড় এবং রাত ছোট হবে। হুইলিং দ্বীপপুঞ্জ দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাই এখানে রাত বড় এবং দিন ছোট হবে। সুতরাং উক্ত তারিখে স্থান দুটির দিবারাত্রির দৈর্ঘ্য একরূপ হবে না। এখানে আমরা খুব ছোট করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এরপর এটা অনুযায়ী তোমরা এটাকে আবার 1.5-2 পৃষ্ঠা করে বাড়িয়ে নিজের মতো করে বড় করে দিবে। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও, অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টা আছে, 4র্থ অধ্যায় বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু, এটার সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।